আচ্ছা, আমাদের ওয়্যারহাউস অপারেশনসের কথা দেখেছিলাম, আমাদের মিড টার্মের সিলেবাসে ছিল। সেখানে আমরা মূলত ওয়্যারহাউসে কিভাবে প্রোডাক্টগুলোকে রিসিভ করা থেকে শুরু করে একেবারে ডিসপ্যাচ করা পর্যন্ত যা যা কাজ সেগুলো দেখেছিলাম। এখন ওয়্যারহাউসের মধ্যে থেকে প্রোডাক্টটাকে আমরা ক্রস ডকিংয়ের যেই ফাংশনসটা দেখেছিলাম, সেই জায়গাতে প্রোডাক্টটাকে কোনো জায়গাতে আমরা স্টোর করছিলাম না। ইনকামিং আসছিল, সেটাকে সোর্ট করে, যেমন বলা হয়েছিল যে ক্রস ডকিংয়ে তিনটা ফাংশন করা হয়, আর এস এস। আর ফর রিসিভ করবেন, তার মানে প্রোডাক্টগুলো কি হাতে পাচ্ছেন সেটা আগে বুঝে নেবেন, এরপর সোর্ট করবেন, কারণ আপনার যে গাড়িগুলো আপনার মাত্র ওয়্যারহাউসের ভিতরে ঢুকেছে আর আইটেমটার জন্য একেবারে গেটের বাইরে আরও তিনটা বা চারটা গাড়ি দাঁড়িয়ে আছে। এখন সেই চারটা গাড়ির কী কী রিকোয়ারমেন্ট সেটা অলরেডি আপনাকে দেওয়া হয়েছে। সো আপনি সেটাকে অনুযায়ী যা রিসিভ করেছেন সেটাকে সর্ট করবেন, বাছাই করবেন। তার মানে ধানমন্ডি ব্রাঞ্চে কী কী যাবে, উত্তরা ব্রাঞ্চে কী কী যাবে, এবং বনানী ব্রাঞ্চে কী কী যাবে। সো সেকেন্ড ফাংশনটা হচ্ছে সর্টিং। তারপরে কি করছেন, শিপ করে দিচ্ছেন, ওই গাড়িতে তুলে দিচ্ছেন। সো ক্রস ডকের মূলত তিনটা কাজ হয়, আর এস এস: রিসিভ, সোর্ট অ্যান্ড শিপিং। তো আমাদের ওয়্যারহাউসে আইটেমগুলোকে আমরা ক্রস ডকে সেভ করি না, রাখি না। বাকি অন্যান্য সকল কাজের জন্য ওয়্যারহাউসে যে ইনকামিং আইটেমসগুলো আসে সেইখানে আমরা ওয়্যারহাউসে স্টোর করতে হয়, এবং স্টোর করে আমরা রাখি অল্প বা একটু লম্বা সময়ের জন্য। আবার যখন পরবর্তীতে কোনো কাস্টমার অর্ডার আসে, তখন সেই অনুযায়ী যেখানে স্টোরেজের জায়গা রাখা ছিল, স্টোর করা ছিল, সেই জায়গা থেকে নামিয়ে দিই। পূর্বের স্লাইডগুলো থেকে যদি একটু খেয়াল করতে পারেন, ওয়্যারহাউসের সবচেয়ে বড় পোর্শন যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় রিজার্ভ স্টোরেজ। ডেভেলপ কান্ট্রিগুলোতে আপ টু 50% পর্যন্ত তারা থাকে। আবার যদি আপনার অটোমেটেড হয়, সেখানে স্টোরেজের এরিয়াটা আরও বেড়ে যায়। আমাদের মতো ছোট ছোট গরিব দেশগুলোতে, যেখানে আপনার অনেক বড় এর জায়গাটা রাখার দরকার পড়ে না। আইল মানে বলতে হচ্ছে, আপনারা আগোরা মিনাবাজারে গিয়েছেন, একটা র্যাক বা শেলফ আছে, সেটা থেকে আরেকটা র্যাক এবং শেলফের মধ্যবর্তী যে দূরত্বটাকে বলা হচ্ছে সেটাকে আইল বলা হচ্ছে। সো বাইরের দেশগুলোতে কি করা হয়, সেখানের মধ্যে থেকে তাদের ফোর্কলিফট বলেন, অন্যান্য ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট চলাচল করে বলে তারা আইলে একটা সিগনিফিক্যান্ট স্পেস রাখে। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে, যেখানে আমরা খুবই সহজেই আমরা আমাদের মতো কামলা যারা যারা আছি আমরা, আমাদেরকে পাওয়া যায়, সেই কারণেই তারা এই ধরনের হেভি লিফটিং ইকুইপমেন্ট, যেটাকে ফোর্কলিফট বলছেন, যেটা ধারণ ক্ষমতা 1 থেকে 5 টন পর্যন্ত স্ট্যান্ডার্ড, সেটা তারা কিনতে চায় না। কারণ বাংলাদেশের জন্য দেখেছেন, ব্র্যান্ড নিউ কিনতে গেলে প্রায় 5 টনের জন্য 19.5 লাখ টাকা লাগছে। একটা অপারেটর লাগছে, তার বেতন, ফুয়েল বা অন্যান্য যেই ধরনের আর আপনার এলপিজি অথবা ডিজেল দিয়ে চালাচ্ছেন তার জন্য খরচ লাগছে। তো এখানে মূলত যেটা করা হয়েছে, যে ম্যাটেরিয়াল আমরা রাখতে হয়, কারণ প্রোডাক্টটাকে স্টোর করব, পরবর্তীতে যখন কোনো কাস্টমারের অর্ডার আসবে সেই জায়গা থেকেই প্রোডাক্টটাকে আনলোড করে আমি কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইটাই আমরা দেখব যে আসলে প্রোডাক্টটাকে যে রাখতে হয়, রাখার জন্য কি কি উপায় আছে, কিভাবে রাখলে আমাদের জন্য, শুধু রাখা মানে কিন্তু রেখে দেওয়া না। রাখা মানে পরবর্তীতে যখন একটা অর্ডার আসবে সেইটাকে সুন্দর করে খুঁজে বের করা, সেটাকে সেখান থেকে আনড্যামেজ অবস্থায় নামানো, নামিয়ে আবার নিয়ে যাওয়া। সো আমাদের ম্যাটেরিয়াল স্টোরেজটাকেই দেখবো যে আমরা কিভাবে রাখতে পারি, যেখানে খুব সহজেই রাখা সম্ভব, এমনভাবে রাখবো যে জায়গাতে চাইলে ইজিলি আমি ঢুকতে পারবো, এবং সেই জায়গা থেকে খুব ইজিলি বের করতে পারবো, এবং অল্প জায়গাতে অনেক বেশি জিনিস রাখতে পারবো। তো আমার আপনার মানে আমার বেডরুমটা মূলত যখন ছাত্র ছিলাম মোরলেস এরকমই ছিল। আমি জানি না আপনাদেরটার কি অবস্থা। তো এই জায়গাটার ইটস এ টিপিক্যাল এক্সাম্পল, যে এইখানের মধ্যে থেকে উনি জিনিসপত্র স্টোর করে রেখেছেন। আমার পরীক্ষার সময় ইউনিভার্সিটি থাকতে তখন এরকম হতো। তখন আপনার গোছানোর মতো সময় টময় হতো না। আমি বলতাম পরে গোছাবো, আগে পরীক্ষাটা রেখে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে একবার ক্লিন করা শুরু করব। তো এখানে উনি স্টোর করে রেখেছেন ঠিকইভাবে, কিন্তু সেই স্টোর করা থেকে আপনার খুঁজে বের করার জন্য উনি নিজেও জানেন না কোথায় খুঁজে বের করতে হবে। আমরাও অনেক সময় রাখি, আমাদের বাসায় যারা যারা সাপোর্ট সার্ভিস থাকেন ওনারা এত সুন্দর গুছিয়েছেন যে আপনি যখন প্রয়োজন হয় তখনই খুঁজে পান না। সো ম্যাটেরিয়াল স্টোরেজের মধ্যে থেকে আপনার, আমরা যেটাকে বলেছিলাম স্টোরেজ মানে শুধুমাত্র রাখা না, আমরা যেন খুব ইজিলি পরবর্তীতে ওইটাকে বের করতে পারি, সেটার জন্য একটা ওয়্যারহাউসের কি কি কাজ করা লাগে সেটাকে যদি আমি দেখার চেষ্টা করি, আমার সবচাইতে টাইম কনজিউমিং, সময় বেশি লাগে এবং খরচ বেশি হয়, সেটার জন্য আমার অর্ডার পিকিং ইন এ ওয়্যারহাউস। একটা পিকিং করতে, তার মানে যখনই একটা অর্ডার আপনার উপর ন্যস্ত হলো যে আপনার এই অর্ডারটা তুলে আনতে হবে, তখন আপনি
কি করবেন, যেখানে প্রোডাক্টটাকে স্টোর করা হচ্ছে সেই লোকেশনে যাবেন, লোকেশন থেকে নামাবেন, নামানোর পর আপনি যদি আহ, একটা পুরো প্যালেট থাকে তো আলহামদুলিল্লাহ, সেখান থেকে যদি লুজ নামাতে হয় সেখান থেকেও নামিয়ে আবার উঠিয়ে রাখবেন, নিয়ে আবার ট্রাভেল করে আসবেন। সো একটা ওয়্যারহাউসের মধ্যে থেকে সবচাইতে সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে এই অর্ডার পিকারের কাজকর্মটা করার। সে ট্রাভেল করে প্রোডাক্টটাকে খুঁজে বের করে জিনিসগুলোকে আবার নামায়, নামানোর পর আবার তার যদি ফুল প্যালেট দরকার হয়, একটা কার্টুনে 24টা আছে, 24টাই দরকার হলে সে একটা কার্টুনই নামিয়ে আনে, নাহলে সেখান থেকে লুজ হিসাবে নেমে আবার ওইখানে রেখে দেয়, রেখে ওইখানেও আবার সিল টেপ দিয়ে দেওয়া লাগে। এই সমস্ত কিছু মিলে তার একটা খরচের সময়ের ব্যাপার আছে। তো তার কাজগুলোকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, যেমন ট্রাভেলিংয়ের মানে হচ্ছে আপনাকে যখন একটা রিসিট ধরিয়ে দেওয়া হলো সেই জায়গা থেকে আপনি আপনার প্রোডাক্টের যে জায়গায় স্টোর করা হয়েছে তার লোকেশনের যাওয়া এবং আসার কথা বলা হচ্ছে। এবং আপনার এতগুলো আইল থাকে, এইটার সবচেয়ে সহজ উদাহরণ ওয়্যারহাউসে যদি আপনারা না যেয়ে থাকেন, তার সবচেয়ে সহজ উদাহরণ দেখবেন লাইব্রেরিতে অবশ্যই গিয়েছেন, লাইব্রেরিতে দেখবেন অনেকগুলো র্যাক রাখা আছে, সেই র্যাকের মধ্যে থেকে আপনার বইটা কোনটাতে আছে, যদিও বইয়ের নাম্বার দেওয়া আছে যে আপনার 624.5, তার মানে 624 নাম্বার র্যাকের মধ্যে থেকে আপনার 5 নাম্বার যেটা র্যাক, সরি ওই আইলের মধ্যে 5 নাম্বার র্যাকটা আছে। এই সব কিছু লেখার পরও আমার খুঁজে খুঁজে বের করতে একটু বেশ ভালো পরিমাণে সময় লেগে যায়। তো এই সার্চিংয়ের ব্যাপারটা উনারা বলেছেন। তারপরে প্রোডাক্টটাকে পিক করতে হয়, কারণ প্রোডাক্টটা উপরে থাকে, উপর থেকে নামাতে তার একটু সময় লাগবে। এবং সেট আপের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের জিনিস হয়তো নিতে পারেন। যদি ধরেন 1 টন একটা হয় ওজন, তখন কি করবেন, আপনি নিশ্চয়ই ম্যানুয়ালি নামাবেন না, নিয়ে যাবেন ফোর্কলিফটে। আপনি যদি দেখেন যে না, মাত্র চারটা বা 3টা কার্টন, যেটার ওজন সর্বোচ্চ হতে পারে 30-40 কেজি, আপনি তখন চাইলে আপনি হুইল ট্রলি যেগুলো আছেন সেগুলোকে নিয়ে যেতে পারেন। সো ওই সেট আপের কথা বলা হচ্ছে যে কোন ধরনের প্রোডাক্টগুলোকে আপনি নিতে যাচ্ছেন, সেটার জন্য আপনার যেই ধরনের ইকুইপমেন্ট দিয়ে ওটাকে আনবেন সেটার সেট আপের কথা বলা হচ্ছে। তো একটা ওয়্যারহাউসের ক্ষেত্রে আপনার এই সময়টা অনেক বেশি লাগে, কিন্তু এই সময়টাকে আসলে আমাদের তো এত সময় লাগলে আসলে চলবে না, আমরা সব জায়গাতে এক্সপার্টাইট করার চেষ্টা করি। তাদেরকে ওই টাইমটা কমানোর জন্যই ওয়্যারহাউসের মধ্যে থেকে অগমেন্টেড রিয়েলিটির কথা, এআর গ্লাসেস ইউজ করতে শিখিয়েছে। সেই গ্লাসেসগুলো দেখবেন এখানের মধ্যে থেকে আপনার এর জাস্ট লাইক আমাদের এর একটা যদি আমরা বলি গুগল ম্যাপ আমাদের বলে ডানে যাবেন, সোজা যাবেন, বায়ে যাবেন, এরকমও এখন ওয়্যারহাউসগুলোতে ডিএচএল, স্যামসাং সবও গ্লাসটা পড়েছে। গ্লাসটা পড়ার পর তাকে দেখবেন আপনাকে এই যে এমপ্লয়ি নাম্বার 967 এটা দিচ্ছে, এবং সে কোনটাতে যাচ্ছে তার পাশের এইখানকার রিচ ট্রাকের কথা সেটাকে দিয়ে দিয়েছে। সো সেইটাকে নিয়ে যাচ্ছে এবং নেওয়ার পর স্টার্ট করলো। এখন তাকে বলবে যে পিক রিকোয়েস্ট অ্যাভেলেবল, কী কী তার রিকোয়েস্ট তার জন্য আছে, সে শুরু করবে, বললো হ্যাঁ, এবং তারপরে এরকম একটা লিস্ট নেমে আসবে দেখবেন তার কাছে যে তার কি নিচ্ছে, তার পিক রিকোয়েস্টের জন্য দরকার কি এই প্যালেটগুলোকে সে তুলছে। তোলার পর এই যে কনফার্ম করলো কি দিয়ে তুলবে, এখন তার আসছে 2টা হেডফোন, একটা নোটবুক, টেলিভিশন একটা, আর একটা হয়তো মনিটরের স্ক্রিন। তো তাকে সবটা মিলে বলে দিয়েছে যে কতগুলো পিসেস লাগবে এই সব। তো তারপরে আপনাকে প্রথমটার জন্য কি করবে, এই যে দেখবেন আইল নাম্বার 17 দেখতে পাচ্ছেন হয়তো সাদা করে, শেলফ নাম্বার 3 একেবারে উপরে লেখা আছে, এবং কোন দিকে যাবে তাকে এই যে বাঁ দিক দিয়ে আপনাকে একটা ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে এই লেফটে সোজা যাচ্ছেন, যাওয়ার পর এই লেফটে যাবেন, এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপরে এইখানের মধ্যে থেকে শেলফ নাম্বার 3 এইটা দেওয়া আছে, কি টাইপের আইটেমস এগুলা বলা আছে, তারপরে কয়টা পিক করতে হবে, এরকম সব কিছু আপনাকে বলে দিচ্ছে। তার মানে আপনার এই পিকিং এর সার্চিং এর লাগছে, সব কিছু আপনার অনেক সহজেই করে ফেলতে পারছেন। এইটার জন্য আপনার আর কোনো ঝামেলা লাগছে না। এখন এই এআর আর এর কথা বলছেন, অগমেন্টেড রিয়েলিটি, এটা শুধুমাত্র ডিএচএল ইউজ করে না, স্যামসাং এর থেকে তারপরে আপনার অ্যামাজন বললেন সবাই করে, কারণ আপনার জন্য ওদের 59 ফুটবল গ্রাউন্ডের সমান যদি হয়ে থাকে, এটার লিঙ্কটা দেওয়া আছে এখানে, প্রায় 3 মিনিটের ভিডিও, ওইটার সময়টা আসলে আর নষ্ট করলাম না। তো আপনার এই 59 ফুটবল গ্রাউন্ডের সমান যদি হয়ে থাকে, ট্রাভেলিংটা আপনার জন্য তো বিশাল আল বড়। আমরাই একটা কোম্পানিতে গিয়েছিলাম, জন লুইস, ওইটা হচ্ছে রানীদের কোম্পানি, ব্রিটিশ মানে ওদের রয়্যাল ফ্যামিলির কতগুলো কোম্পানি আছে, একটা হচ্ছে রিটেলের মধ্যে থেকে ওয়েট রোজ,
যেটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট ইউকেতে বিক্রি করে। আরেকটা আছে জন লুইসে। জন লুইস হচ্ছে রিটেলার, জামা কাপড় এগুলাকে বিক্রি করে। আর ওয়েট্রোসটা হচ্ছে আগুরার মতো ওদের সুপার মার্কেট। তো ওদেরটাতে আমরা ভিজিটে গিয়েছিলাম। আপনার এত বড় পরিমাণের, ওরাও আপনার এই অগমেন্টেড রিয়েলিটিগুলো ইউজ করে, এবং ওদের গ্লাসেসগুলো আপনার চমৎকার। এবং আমাদের এর মানে আহ, প্রতিটা গ্রুপ থেকে র্যান্ডমলি পিক করে দিয়েছিল, সবাই আসলে পায়নি। বাট মানে খুবই চমৎকার, আপনার কাছে মনে হয় যে মানে খুশিতে সারাদিন মনে হয় কাজ করবেন, কোন দিকে যাবেন। অ্যান্ড তারপর আপনার কানে একটা হেডফোনের মতো আপনার আছে, হেডফোনে আপনার যেই লাইন ম্যানেজার আছেন, যদি কোনো আপডেট হয়, ধরেন আপনি ফেরত আসছেন, ফেরত আসার ওই অবস্থায় আপনাকে বলে দিল যে গেট মি টু টু এক্সট্রা স্ক্রিনস। তো তাহলে আপনার সেইখানেও কমিউনিকেট করতে পারবেন, কোনো লাইভ আপডেট হলে আপনাকে সে ফোনে কমিউনিকেট করতে পারবে, ওই যে আপনার কানের মধ্যে হেডফোন দেওয়া থাকে। খুবই চমৎকার, যেটা আপনার টোটাল টাইম অনেকাংশে কমিয়ে দেয়। এখানে ভিডিওটা আছে। তো আপনার এই পিকারদের জন্য লাইফটাকে ইজিয়ার করার জন্য দে হ্যাভ দিস অগমেন্টেড রিয়েলিটি। সেটা পিকারদের জন্য কি কি নিতে হবে, ইভেন আপনার এই যে এরকম একটা বিন যখন আপনাকে দেওয়া হবে, দিয়ে বলবেন যে 6টা আইটেম পিক করে আনো, সেমভাবেও কিন্তু আপনাকে বলবে যে কত নাম্বার আইলে যেতে, কি ধরনের আপনার গ্লাস আইটেম হলে তার জন্য কি আপনার কোনো বাবল র্যাপার আগে থেকে নিয়ে যেতে হবে কিনা, এই সকল ইনস্ট্রাকশনসগুলো আপনাকে প্রোভাইড করবে। সুতরাং আপনার কাজটা অনেক সহজ আপনার হয়ে যাবে। সো এই ম্যাটেরিয়াল স্টোরেজের যে কথাটা বলছিলাম, ম্যাটেরিয়াল স্টোরেজ মানে শুধুমাত্র স্টোর করা না, কারণ স্টোর করবেন সেটাকে এমনভাবে গুছিয়ে রাখবেন যেন পরবর্তীতে আমার প্রোডাক্টটাকে খুব ইজিলি আমি বের করে আনতে পারি। সো এখানে যদি দেখেন, সেখানে বলা হচ্ছে টু হ্যাভ ইজ ইন ম্যাটেরিয়াল প্লেসমেন্ট এবং রিট্রিভাল, খুব সহজেই রাখতে পারি এবং আমার স্পেসের অল্প জায়গাতে অনেক কিছু রাখতে পারছেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ট্র্যাকিং করাটা খুব সহজ হচ্ছে, যে প্রোডাক্টটা কোথায় রেখেছেন, পরবর্তীতে যেন আমার সার্চ করতে সময় আসলে বেশি না লাগে। আমরা একটা ইউনিট লোডের কথা বলেছিলাম, স্যারদের কি মনে আছে? একটা টার্ম আমরা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের সময় বা ইকুইপমেন্ট সেখানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইউনিট লোড। একটু কি আমাকে হেল্প করবেন? ইউনিট লোড বলতে আমরা কি বুঝাই? ইউনিট লোড, এনিওয়ান? হোয়াট ইজ ইউনিট লোড? একটু বলেন দেখি স্যার, আমরা একটু শুনি। ইউনিট লোড বলতে কি বোঝাচ্ছে? রাফসান, অর্পণ দাস। সব এক করে, মানে ব্যাচ করে এই করতে হবে যেমন। আরেকটু গুছিয়ে বলেন তো স্যার, কি করতে হবে? ব্যাচ ব্যাচ ওয়াইজ যেই লোডটা আসে, ফর এক্সাম্পল পিসেস গুলা সব এক করলাম, ওয়ান পিসে আনলাম, ওইটা লোড। আচ্ছা, একটু দেখেন তো, যেমন ইউনিট লোডের কথা বলা হচ্ছে, এই যে একটা এক্সাম্পল আমরা বলেছিলাম যে ওনারা কাঠ আনার সময়ও কিন্তু ওনারা কি করে, একটা একটা লুজ আনে না, একটা বাঞ্চ করে নিয়ে আসে। আপনারা ছোটবেলা লেগো খেলেছেন, আমরা সব সময় আপনার লেগোতে একটার উপর আরেকটা ব্লক করে করে অনেকগুলো ছোট ছোট লেগোর কম্পোনেন্টসগুলো একসাথে করে একটা ব্লক বা বিল্ডিং বানাই। সেমভাবে ইউনিট লোড স্টোরেজের ক্ষেত্রেও আপনি একটা প্রোডাক্টকে রাখেন না, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা করে করে এরকম একটা ব্লক বানিয়ে রাখেন। এই ব্লকটা যে আপনাকে বলা হচ্ছে, তার মানে এইটা একটা ইউনিট হিসাবে কনসিডার করবেন, যার মধ্যে আপনার এই বক্স যেগুলো আছেন, 32টা বক্স বা 32টা কার্টন আমি একসাথে রাখবো। তার মানে যখনই আমি এটা একটা ইউনিট হিসাবে কনসিডার করব, এটার মধ্যে থেকে হতে পারে 16টা, হতে পারে 20টা, তার মানে এত সংখ্যকগুলোকে আমি একসাথে ইউনিট হিসাবে কনসিডার করব, যেন প্রোডাক্টে মুভ করাতে হলে প্রতিবার আমি একটা ইউনিটের মধ্যে থেকে 32টা বক্স মুভ করব, প্রোডাক্টটা রাখতে গেলেও একটা প্যালেটের মধ্যে এই 32টা বক্স হিসাবেই আমি মুভ করব। সো ইউনিট লোডটা মানেই হচ্ছে এইটা সেম কনসেপ্ট, যেটা আপনি প্রোডাক্ট মুভমেন্ট করা, ট্রান্সপোর্ট করতেও ব্যবহার করেন, সেম কনসেপ্ট যখন প্রোডাক্টটাকে স্টোর করেন আপনার ওয়্যার হাউসে বা যে কোনো পয়েন্টে, হতে পারে ওয়্যার হাউস, হতে পারে টার্মিনাল, হতে পারে ডকইয়ার্ড, সেইখানেও আপনি ইউনিট লোড হিসাবে ওই একটাই আপনার হিসাবে কনসিডার করবেন। হতে পারে একটা আপনার উডেন প্যালেট, কাঠের প্যালেটের উপরে এরকম করে বসায় বসায় আপনি 32টা 4 8 করে যদি আপনি দেখেন, সেখানের মধ্যে থেকে হয়তো 32টার মতো আপনি অপশানস পাবেন, যে 32টা কার্টুন একসাথে করে আপনি মুভ করছেন বা স্টোর করছেন। তো ইউনিট লোডই মানে হচ্ছে লেগোর কনসেপ্টের উপর ফলো করে।
সেটা আমি রাখার জন্য করব, আবার মুভ করার জন্য আপনার করব। তো আমি যে এই একটার উপর আরেকটা বসায় 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 করে যে তার মানে অনেকগুলো আইটেমকে একসাথে মুভ করার চেষ্টা করছি, তার মানে এটা আমার জন্য কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্সটা কিসের জন্য হচ্ছে? আমার যে কোনো ট্রাভেলের জন্য আপনি দেখবেন এখানে স্টোরেজের জন্য বলা হচ্ছে এবং ট্রান্সপোর্টেশনের জন্য বলা হচ্ছে, তার মানে এই দুইটার জন্য আমার কনভিনিয়েন্ট বা ইটস এ ম্যাটার অফ কনভিনিয়েন্সের কথা বলা হচ্ছে। এখন আমি এই ব্লকটা তাহলে এতগুলো জিনিস একসাথে মুভ করবো বা স্টোর করবো, আমার কি কি অপশনস আছে? আমার মূলত চারটা অপশন আছে, যে চারটা অপশানে আমি আমার আইটেমগুলোকে একটার উপর করে রাখতে পারি। প্যালেটের কথা বলা হয়েছে, প্যালেটটা অনেক ধরনের হতে পারে। প্যালেট আপনারা প্রচুর দেখেছেন, এই যে এই উডেন প্যালেটের মতো বলা আছে। এখানে সবসময় দেখবেন ওয়ান টাইমের কেরোসিন কাঠের উডেন প্যালেটগুলো আসে, যেটা আমাদের ইভেন ওয়াশিং মেশিনেও দেখবেন, ফ্রিজের নিচেও দেখবেন, তারপরে আপনার আর ডিশওয়াশার যেটা আছেন সেটার নিচেও দেখবেন যে এরকম টাইপের আপনার উডেন প্যালেট দেওয়া আছে। প্যালেট কি শুধু উডেন হয়? না, প্যালেট স্টিলেরও হয়, প্যালেট প্লাস্টিকগুলোও হয়। প্লাস্টিকেরগুলোর লংজিভিটি বা তার স্থায়িত্বকাল 5 to 10 ইয়ার্সের মতো হবে, বাট স্টিলগুলো আরও বেশি। বাট আমরা দেখা যাচ্ছে যে উডেন প্যালেটের মধ্যেও দুই ধরনের আছে, একটা হচ্ছে ওয়ান টাইমের, যেগুলো আপনার মানে সাধারণত আসে হচ্ছে ধরেন রেফ্রিজারেটরের কথা বলছেন, ওয়াশিং মেশিনের নিচে কথা বলছেন, তারপরে হতে পারে ডিশওয়াশারের। সো একবারের মধ্যে থেকেই সেটার আর সেই আহ, আপনার সমস্ত কিছু ওয়েটটাকে সে ধকলটা সহ্য করতে পারবে, পরবর্তী সময়ে আর ওটাকে ব্যবহার আপনি করছেন না। সো এটাকে উডেন প্যালেটের কথা বলছে। যদি আমরা উডেন প্যালেটটাকে দেখবো যে আসলে আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে 2 ওয়ে, একটা 4 ওয়ে। তার মানে আপনার এইখান থেকে আমরা দেখলেই হবে এই দিক থেকে ফোর্কটাকে ঢুকাতে পারছেন আর এই দিক থেকে ঢুকাতে পারছেন, তার মানে 1 ওয়ে, 2 ওয়ে। আর কতগুলোর আবার এইখানের মধ্যে থেকে হোল থাকবে। সো তার মানে আপনার 3, 4, এটাকে বলা হয় 4 ওয়ে। 4 ওয়ে মানে হচ্ছে চারদিক থেকে আপনি অ্যাক্সেস করতে পারছেন, আর 2 ওয়েতে হচ্ছে শুধুমাত্র সামনে বা পিছন থেকে অ্যাক্সেস করতে পারছেন। সো এটা হতে পারে প্লাস্টিকের, এটা হতে পারে উডেন, এটা হতে পারে আপনার তৃতীয়ত হচ্ছে স্টিলের কথা বলছেন। আর আরেকটা হচ্ছে যেভাবে করে ফোর্কলিফটের অ্যাক্সেসটা আপনি দিতে পারছেন, এই যে ফোর্কলিফটের দুটো দাঁত থাকে যেটা এর ভিতরে ঢুকে যাচ্ছে, সেই অ্যাক্সেসটা যদি দুই দিক থেকে মানে হচ্ছে একেবারেই এই ইস্ট এবং ওয়েস্ট যদি এটার হিসাবে আপনি দেখেন, তাহলে আপনার 1, 2 আর এখান থেকে 3, 4, যেটা চারদিক থেকে অ্যাক্সেস করা যাবে সেটাকে 4 ওয়ে বলছে। সেকেন্ডের কথা বলছেন স্কিড। স্কিডটা আমরা দেখেছি, কিন্তু আমাদের এটার যে এই নাম সেটা আমরা আসলে সবসময় জানি না। যেমন স্যারদের দুটো উদাহরণ দিয়ে শুরু করি। আপনারা ডেকোরেটরের টেবিল দেখেছেন? গোল টেবিল না, লম্বা টেবিলের উপরে একটা পাটাতনের মতো থাকে, হয়তো আপনারা দেখেছেন হয়তো। সো ইউজুয়ালি যেটা হয় যে আপনার যেই ডেকোরেটরের যে টেবিলসগুলো আছে সেই টেবিলের উপরে আপনার রাখা থাকে হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো বা একটা চৌকির মতো, একটা পাটাতনের মতো থাকে। এখন আমরা যখন আপনার ওয়্যারহাউসের এর আগের দিন আমরা কবে গেলাম, বুধবার দিন, এই বুধবার দিন আন্ডারগ্রেডের ছেলেপেলেদের নিয়ে আমরা মিনা বাজারের ওয়্যার হাউসটাকে ভিজিট করেছি। ওয়্যার হাউসের যে ফ্লোরগুলো থাকে সেই ফ্লোরগুলো কিন্তু একেবারে শুধুমাত্র নামকা ওয়াস্তে ঢালাই করা। এখানের মধ্যে কিন্তু এত স্টার্ডি শক্ত টাইপের জিনিসপত্র কিন্তু আপনার নাই। এই এখন বাংলাদেশে তারা এত টাকা খরচ করে না, কারণ বাংলাদেশের ওই জায়গাতে আপনার সেই ফোর্কলিফটগুলো ব্যবহার করে না। ফোর্কলিফটের মধ্যে থেকে 5 টন, 1 থেকে 5 টন পর্যন্ত থাকবে। সো সেইগুলো আসলে এই 3, 4 টনের জিনিস যখন নামাবেন, আপনি তখন ওই জায়গাতে যদি ভালো মতো আপনার এর সাপোর্ট না দেন, ঢালাই না করেন, ডেবে যাবে। তো আমাদের মোস্টলি ওয়্যারহাউসের যেই মেঝেটা থাকে, ফ্লোরটা থাকে, সেটা আনইভেন হয়, সেটা ইভেন হয় না। এখন আমি যদি একটা জেনারেটর বা একটা ভারী জিনিস রাখতে চাই, একদিক নিচু হয়ে থাকবে, আরেক দিক উপর হয়ে থাকবে। সো তার মানে কোনো ব্যালেন্স আসলে থাকছে না। তো এই ব্যালেন্সগুলো রাখার জন্য আমি তখন একটা প্ল্যাটফর্ম হিসাবে বা তক্তা হিসাবে মাটিতে আমরা রাখবো, সেটাকে বলা হয় যে স্কিড বলা হয়। এরকম দেখেছেন আপনারা, আপনারা যেটাকে দেখেছেন ওটার মাঝখানের এই পার্টটুক আপনার নাই, শুধু আছে তক্তাটা আমাদের সামনের ইয়েতে আছেন। এইটার একটা
মাঝখানের এখানে একটা তক্তা থাকে, কারণ এই জায়গার উপরে আপনি ভারী জাতীয় জিনিসপত্র সেগুলোকে রাখার চেষ্টা করেন। শুধুই মাত্র ফ্লোরের সাপোর্ট বা বেস হিসাবে আপনি রাখছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। যেটা আমাদের ওবেদুল কাদেররা মনে আছে, স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে সবাই পড়ে গিয়েছিল, সেই যে আপনার মঞ্চের উপরে যে তক্তাটা ব্যবহার করেন, এটাও হচ্ছে সেম জিনিসটাই, যে একটা ফ্লোরে আনইভেন থাকে, সেটাকে ইভেনলি করে এটা উপরে এটা মাটিতে দেয়, তার উপরে আপনার ভারী জাতীয় জিনিসপত্র হতে পারে, আপনার জেনারেটর হতে পারে, তারপরে ইঞ্জিন হতে পারে, সেই ধরনের জিনিসপত্রগুলোকে রাখছেন। আমরা এই দুইটা পর্যন্ত আসলে দেখেছি। বাকিটা স্লিপশিট বাংলাদেশের পার্সপেক্টিভে দেখাটা সম্ভব না, খুবই কম, কিন্তু এটা প্রচুর ব্যবহার করা হয়। আপনার একটু খেয়াল করে দেখবেন স্লিপশিটের মধ্যে থেকে আমরা কি নর্মালি কি করি, যে আমাদের উডেন প্যালেট, এই কাঠের যে তক্তাগুলো সেগুলো ব্যবহার করি। কিন্তু এরা কি করেছে, এরা বলছে যে আমরা সবচেয়ে নিচের বেসটাকে আমরা একটা উডেন প্যালেট দিলাম, তারপরে আমরা কি দিব, এই যে আপনার হতে পারে প্লাস্টিকের, হতে পারে স্টিলের, হতে পারে ওই যে আপনার করুগেটের যে বোর্ডগুলো আছে, ওইটার একটা শীটের মতো, একটা কাগজের শীটের মতো থাকবে। এখন আপনি এইটার উপর আরও জিনিসপত্র রাখছেন, তার উপরে আপনি এই শীটটা দিচ্ছেন, দিয়ে আবার আইটেম রাখছেন, তার উপরে দিয়ে দিয়ে প্রোডাক্টটাকে এইভাবে রাখছেন। তো এটা আমরা বের করব কিভাবে, ওটার জন্য আমাদের ফোর্কলিফটটা আছে। আমরা দেখব যে চমৎকারভাবে দাঁতের মতো একটা অংশ থাকে, দাঁত যেরকম কামড় দিয়ে টান দিয়ে নিয়ে আসে, এটাও আমরা একটু দেখব। জাস্ট এখানে দেখছি ইন ডিটেলসটা আসবে। আর লাস্টে বলা হয় ক্ল্যাম্প, আপনিও সেইমভাবে রাখছেন, এটাকে জুম করে না দিলে দেখতে পারবেন না। এই ক্ল্যাম্পটা মূলত করা হয় হচ্ছে যে আপনার পুরান ঢাকাতে কিছু বাসা দেখেছেন, যেটার মধ্যে রিক্সা যখন চলাচল করে পুরান ঢাকার দিকে, অর্পণ সাহারা হয়তো ওই সাইডে দেখতে পারবেন, আপনার বাসার যে ওয়ালটা হয়ে যায় যে রিক্সার, আর যে স্পোকের পাশে অংশটা থাকে সেটা দিয়ে পুরোটা একটা দাগ হয়ে যায়। তখন ওরা কি করে, একটা অ্যাঙ্গেলের মতো প্রতিটা তার বাউন্ডারি ওয়ালের মধ্যে দিয়ে দেয়। দিয়ে দিলে আপনার এটা আর একটু সেফটি হয়ে যায়। এখন আমরা কি করি, এই ক্ল্যাম্পটা হচ্ছে চারদিকে এরকম, এই যে একটা কালো অংশ দেখতে পাচ্ছেন, চারদিকে আমরা এরকম একটা কালো অ্যাঙ্গেলের মতো দিয়ে আপনার আইদার রোপ অথবা অন্যান্য যেগুলো আছেন পলিইথানিলের বা আপনার এগুলো দিয়ে টাইট করে বেঁধে দিই। চারদিকে যখন আপনার এরকম করে একটা সাপোর্ট দিয়ে রাখছেন, তখন আপনি অনেক আইটেমগুলো একটার উপর আরেকটা দিয়ে রাখতে পারছেন, যেটাতে আপনার আইটেমগুলো একেবারেই পড়ে যাবে না বা সরে যাবে না, এরকম জিনিসটা হচ্ছে। তার মানে আমরা এই ব্লক আকারে রাখার অপশানস হচ্ছে আমাদের চারটা। একটা হচ্ছে উডেন প্যালেট, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ইভেন স্কিডটা তারও আগে এসেছে। স্কিডটা মূলত যখন আপনার আনইভেন কোনো একটা প্ল্যাটফর্ম থাকবে বা মেঝে থাকবে, সেইখানে ভারী জাতীয় জিনিস যদি হয়, হতে পারে জেনারেটর, হতে পারে আপনার গাড়ির ইঞ্জিন, হতে পারে এরকম জিনিসপত্রগুলোকে আপনার একটা প্ল্যাটফর্ম বা সাপোর্ট দেওয়ার জন্য আপনি স্কিডটাকে ব্যবহার করেন। স্লিপ শিটটাও আমরা ব্যবহার করি, কিন্তু স্লিপ শিটের বেশ কিছু সুবিধা আছে। এটার জায়গা কম নেয় এবং এটার খরচও কম, এবং এটা দিয়ে আপনার, কারণ উডেন প্যালেটের মধ্যে থেকে কিছু দেখবেন, এই যে এই জায়গাতে যদি দেখেন, এর কিন্তু কিছু উচ্চতা আছে, স্লিপ শিটের কোনোটা নাই। তার মানে আমরা যদি হাইট ওয়াইজ চিন্তা করে দেখি, হাইট ওয়াইজ চিন্তা করলে দেখতে পারবেন, যেখানে আপনি এই একটা উডেন প্যালেট রাখছেন, এই জায়গাতে 100টা স্লিপ শিট একসাথে করে রাখতে পারবেন। তার মানে এইটার যতটুক উচ্চতা আছে 6 থেকে 8 ইঞ্চি, এই 6 থেকে 8 ইঞ্চিতে আপনি এরকম করে 100টা পর্যন্ত শিটও একসাথে একসাথে রাখতে পারবেন। কারণ আমার ওই 100টা উডেন প্যালেট আমার ওয়্যারহাউসে রাখতে গেলে আমার ওয়্যারহাউসের একটা সিগনিফিক্যান্ট পোর্শন জায়গা অলরেডি নিয়ে নেবে। তো আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি। প্যালেটটা আমরা প্রচুর দেখেছি, এটার মোস্টলি প্র্যাকটিস করা হয় প্যালেটের মধ্যে। এই জায়গা থেকে আপনার আর নিচে এখানে একদিক থেকে অ্যাক্সেস আছে, আর এই দিক থেকে আছে বলে এটাকে টু ওয়ে বলছি। এইটার এই পাশ থেকে আছে, এই পাশ থেকে আছে, এই দিকেও আছে, এটাকে আমরা ফোর ওয়ে উডেন প্যালেট বলছি। ফোর ওয়েটা আমাদের জন্য সুবিধা, কারণ আপনি যে কোনো দিক থেকে অ্যাক্সেস করতে পারবেন, আপনার অ্যাক্সেসিবিলিটি দ্বিগুণ হয়ে যাবে। না হলে আগে কি হতো, সামনের দিক থেকে আসতেন অথবা পিছনের দিক থেকে এসে এটাকে
ইয়ে করতেন। এখন আপনার 4 ওয়ে হওয়াতে আপনি সাইড ওয়াইজ থেকে এসে ওইটাকে পিক করে নিতে পারছেন। তার মানে আপনার প্রোডাক্টটা রাখার যতটুকু অ্যাডভান্টেজ, প্রোডাক্টটাকে পিক করার অ্যাডভান্টেজও আপনি বেশি। এখন সেকেন্ড অপশন যেটা আমরা দেখতে পারি, যেটা আমরা অলরেডি দেখেছি, সেটাকে বলা হয়েছে স্কিড বলা হয়েছে, যেটা আপনার এই ছবিটা আরেকটু জুম করা সে আগের থেকে। এইটা হচ্ছে একটা উডেন আমাদের তক্তা বা প্ল্যাটফর্ম হিসাবে রাখা হয়, যেখানের মধ্যে থেকে আমরা প্রোডাক্টসগুলোকে, ভেরি হেভি প্রোডাক্ট যেগুলো আছেন সেগুলোকে আমরা রাখি। এইখানে স্কিড আর দুটোর কম্পারিজন দেওয়া আছে। আপনার প্যালেটটা অনেক বেশি ইউজ করা হয়, স্ট্যান্ডার্ডটা 48-40 বলা হচ্ছে, এবং এটা অনেক স্টেবল, কারণ আপনার এই জায়গার চারদিক থেকে সেটাকে একটা গ্রাউন্ড দেওয়া আছে। অনেক ভারী জিনিস পর্যন্ত আপনার নিতে পারে, আপ টু 1000 কিলোর মতো বলা হচ্ছে, এবং এটা খুব ইজিলি উঠানো নামানো করতে পারেন, ব্যালেন্স সহজ থাকে। কারণ এই যে এর ভিতরে আপনার একটা সাপোর্ট আছে, দাঁত ঢুকে গেলে এখান থেকে সহজেই বের হয় না, কিন্তু এইটার নিচে কিন্তু কোনো সাপোর্ট নাই, তার মানে এটা পড়ে যাওয়ার চান্সেস একটু থাকে, একটু ব্যালেন্সটা একটু আপনার কম কম্পেয়ার টু উডেন প্যালেটের। তো এইটার ক্ষেত্রেই হচ্ছে যে আপনার প্যালেটের থেকেও আগে, বাট এগুলো যখন ভারী জিনিসপত্র থাকে সেগুলোর আপনার ব্যালেন্স দেওয়ার জন্য সেগুলোকে একেবারে ফ্লোরে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য এগুলো আসলে মূলত দেওয়া হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা উডেন প্যালেট ইউজ করব নাকি আমরা স্কিড ইউজ করব। স্কিডের সমস্যাটা হচ্ছে, স্কিড থেকে যখন আপনি প্রোডাক্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করবেন, তখন অবশ্যই আপনার প্রয়োজন পড়বে ফোর্কলিফটের। আর স্কিডের মধ্যে থেকে শুধুই নিচে দিয়ে করা লাগে, সেটা কোনো জায়গায় এইখানে যেরকম আপনার একটা ইয়েটা আছে, এই জায়গায় যেরকম, সরি, এই জায়গাতে আটকিয়ে যায়, যেটা আপনার অন্যগুলোতে সম্ভব হবে না। এই কারণেই আপনার স্কিডটা একটু, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, স্কিডটা একটু লেস রিলায়েবল। স্কিড থেকে পড়ে যাওয়ার চান্সেসগুলো, এইটার যেমন এই নিচের পার্টটা আছে বলে আপনার সুবিধা। সো আমাদের দুটো দেখলাম, একটা হচ্ছে উডেন প্যালেটের কথা বললাম, এবং উডেন আমার স্কিডের কথা যেটাকে বললাম। স্কিডটা মূলত প্রয়োজন নিচের একটা বেস তৈরি করার জন্য, আর প্যালেটটা আপনার বোথ কাজে ইউজ করতে পারবেন। যদি মুভমেন্টের জন্য প্রয়োজন হয়, সার্টেনলি আপনি ইজিলি ফোর্কলিফট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি নিতে পারছেন। সেকেন্ডে বলেছিলাম যে এই দুইটা আমরা প্রচুর দেখেছি, কিন্তু স্কিড এইটের পর যেটা স্লিপ শিটের কথা বলছেন, একটা শিট মানে একটা পেপারের মতো, সেটা আমাদের একটু আমরা কম দেখি। এই স্লিপ শিটটা অনেক রকম হয়। সেটা হচ্ছে আপনার হতে পারে এই যে যেগুলো আমাদের র্যাপ করছেন, বা আমাদের যে সমস্ত কার্টুনগুলোর কথা বলছেন, সেই কার্টুনের যেই পেপারটা সেটাই ব্যবহার করা হয়। আবার প্লাস্টিকের ব্যবহার করা হয়, আবার স্টিলের ব্যবহার করা হয়। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করি, এইটার একটা ডেসক্রিপশন আমাদের প্রায় 9টা স্টেপে দেওয়া আছে। দেখেন, স্লিপ শিটটা থাকে এরকম একটা, মানে আমাদের কাগজ যেরকম প্রিন্ট করেন সেরকম একটা কাগজের মতো থাকবে। এখন এইটার আপনি হয়তো, এখানে আমি যদি জুম করেই নেই তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, প্রথমে দেখেন এইখানের মধ্যে থেকে আপনার একটা এমটি স্লিপশিট দেওয়া আছে, এটা এরকম জাস্ট নর্মাল কাগজের মতো। এখন আপনি কি করলেন, এরপরে একটা বক্সের মধ্যে থেকে আপনি সবার নিচে একটা দিলেন, আরেকটা এখানের মধ্যে 6টা, ধরেন 24টা কার্টুন বা যেটাই দেন, দেওয়ার পর তার উপরে আরেকটা দিলেন, দিয়ে এইভাবে করে বসিয়ে দিলেন। বসার পর তখন স্লিপ শিটের কি থাকে, যে আমাদের এর নিচে দিয়ে তো কিছুতে টান দিয়ে টান দিতে হবে, কারণ আদারওয়াইজ আপনি নিবেন কিভাবে। তখন এইটার জন্য আপনার এই স্লিপ শিটের যে কর্নারগুলো আছেন, কর্নারগুলো বের হয়ে থাকবে, কর্নারগুলো কেটে ফেলতে হয়। কেটে ফেলার পর আমরা কি করি, যে এই যে আপনি দেখবেন এইটাকে একটু আমরা যেরকম ফোল্ড করে দেই, একটু বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করি, এইভাবে করে করে দেওয়ার থাকে। অনেক সময় আপনার এইটার একেবারে প্লেন শিটটাকে আপনি কেটে নেন, অথবা এরকম একটু ভাঁজ দেওয়া থাকে, এই যে যেখানে দেখতে পাচ্ছেন, এইটাকে জাস্ট আপনি ফোল্ড করে নেন। অনেক সময় এটা একটা বড় আপনার এমটি টাইপের আসে, সেখানে আপনি আপনার নিজের কার্টুনের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন ছোট বড় হয়ে, অথবা আপনাকে এরকম একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়ে থাকে, সেইটা অনুযায়ী আপনার করতে হয়। এখন আপাতত মনে হতে পারে যে এই আপনার স্লিপ শিটটা খুব ডিফিকাল্ট, বাট আসলে না। এইটা একটু দেখবেন যে স্লিপ শিটটা আসলে আমার জায়গা সেভ করছে। এখানের মধ্যে থেকে এই যে কি করলেন, এখানের মধ্যে থেকে উডেন প্যালেটটা এখানে দিলেন, আর তার পাশে শিটটা দিলেন, দিয়ে দুইটারটা দেখলেন যে 100টা স্লিপ শিট
এক জায়গাতে রাখা হলে একটা উডেন প্যালেটের সমান সমান টাইপের হাইটটা নেয়। এখানে সমস্ত প্রোডাক্টগুলোকে তারা রাখলো, রাখার পর এই যে এইভাবে করে রেখে আরেকটা রাখলো। এখন এইগুলোকে আমরা নামাবো কিভাবে? আমাদের এর দেখবেন আপনারা বাসায় যারা যারা ভেজিটেবল চপার ইউজ করেন তাদের বিভিন্ন ধরনের ব্লেড থাকে। আপনার ফোর্কলিফটেও এগুলাকে এক্সটেনশন বলে, এই বা আর্ম বলে। এইটার ক্ষেত্রেও নর্মালটা দাঁতের মতো আসে, আর এটাকে বলা হয় পুশ পুল ইকুইপমেন্টের কথা বলা। এই যে সামনের যেই পার্টটাকে দেখতে পাচ্ছেন, এটাতে কি করেছে দেখেন, ওই যে যেই পার্টটা বের হয়েছিল ওইটাকে দাঁতের মতো সে টান দিয়েছে, টান দিয়ে কিন্তু সুন্দর মতো করে টান দিয়ে সবগুলাকে নিয়ে নিচ্ছে। সো এটাকে খেয়াল করে দেখেছেন যে এক্সটেনশন যেটা ছিল, ওই এক্সটেনশনটাকে আপনি দাঁত দিয়ে টান দিয়েছে, টান দিয়ে আপনার এই স্লিপ শিটটা ওই যে যেটা আছে সুন্দর করে টেনে নিয়ে আপনাকে উঠিয়ে দিল। তো পুশপুল ইকুইপমেন্ট দিয়ে নিচ্ছেন, নিয়ে আপনার একটা যে কোনো ধরনের ইয়েতে আছে নিয়ে এখন এই জায়গাতে সে আপনার এই প্লাস্টিক র্যাপার দিয়ে সে র্যাপ করে ফেলবে, করে ফেলে আপনার যেন এটাকে আপনার আর আশেপাশে পড়ে টরে না না যায়, এখান থেকে সে র্যাপটা করে নিল। সো র্যাপ করার পর এরপরে কিন্তু এইভাবে করে এ চলে যাবে হচ্ছে আপনার, আমরা যেই কন্টেইনার যেটাতে নাচ্ছেন সেই কন্টেইনারের ভিতরে প্রোডাক্টটাকে দিয়ে আপনার এখান থেকে দেখবেন এর ভিতরে যে সেমভাবে রেখে দিল, এইটার উপরে আরেকটা রাখবে, এইভাবে করে 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 আপনার এইটাকে দিয়েছে। সো এই প্লাস্টিক যেই স্লিপ শিটটার কথা বলা হচ্ছেন এইটার খরচ কম, এবং এইটার ক্ষেত্রে ওই যে দাঁতটাকে দেখতে পাচ্ছেন, এই দাঁতটা আবার ছেড়ে দিয়ে বের করে নিয়েছে। এবং এইটার সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনার এই উডেন প্যালেটটা একটু খেয়াল করে দেখেন, উডেন প্যালেটের উইথটাকে দেখেন কতটুক, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আর সেম জায়গাতে স্লিপ শিটটাকে দেখতে পাচ্ছেন। এখন আমি এই প্রোডাক্টটাকে যখন নামিয়ে দিয়ে আসবো তখন আমার কি করতে হবে? আমার উডেন প্যালেটটা ফেরত নিয়ে আসতে হবে। এখন এরকম করে আমার উডেন প্যালেটটা ফেরত নিয়ে আসতে গেলে আমার এই কন্টেনারের মধ্যে থেকে বা আমার ভেহিক্যালের একটা সিগনিফিক্যান্ট পোর্শন জায়গাটা ব্লক হয়ে থাকবে। সো আমি যদি স্লিপ শিটটাকে ব্যবহার করে দেই তাহলে আমার এইখানের মধ্যে থেকে আরও বেশি প্রোডাক্ট তো নিতেই পারবো। ফিরে আসার সময় এমটি যখন ব্যাকলট আসবে বা রাউন্ড ট্রিপ হবে বা খালি অবস্থায় আসবেন, তখনও আপনার চাইলেই যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে আইটেমটা পিক করে আনতে পারছেন। আপনার কিন্তু জায়গার সিগনিফিক্যান্ট সেভিংটাতে হচ্ছে। এই জন্যই সবাই আপনার স্লিপ শিটটাতে পছন্দ করে, কারণ আমার অল্প জায়গাতেই অনেক কিছু স্টোর করতে পারি। আমার না হলে যদি উডেন প্যালেট হতো আমি এতগুলো বোতল আমি রাখতে পারতাম না, অনেকগুলো লেয়ার আমার স্যাক্রিফাইস করা লাগতো। এই যে এর উপরে আছেন, এই উপরের জায়গাতে আপনি আরেকটা সুন্দর করে রাখতে পারবেন, কিন্তু আপনি যদি উডেন প্যালেট ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনি এতগুলো লেয়ার আসলে নিতে পারতেন না। এইটার আপনার এই জন্য এটাকে স্লিপ শিটটাকে এতটা ইউজফুল ধরা হয়। এইখানেও দেখতে পারেন ট্রেডিশনাল উডেন প্যালেটের মধ্যে থেকে এই যে এতটুকু জায়গাতে তো আরেকটা প্যালেট দিয়ে করতে পারবে না, জায়গাটা মিস হয়ে গেল। বাট এই যে এখান থেকে মাত্র স্লিপ শিট একটা নর্মাল কাগজের মতো, এই কারণে আপনার শিপিংয়ের অনেক বেশি আপনার আইটেমসগুলোতে একসাথে নিতে পারছেন। এবং এইটারও যদি হিসাব করে দেখেন যে কস্টের থেকেও আপনার অনেক কমে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম 100টা যেরকম আপনার স্লিপ শিট যেগুলো আছেন সেগুলো রাখতে 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 যতটুকু স্পেসগুলোকে নিবে সেটার জায়গাতে আপনার একটা উডেন প্যালেটই আপনার নিয়ে যাবে। এই কারণে সবাই স্লিপ শিটের দিকে চলে যায়। তো আমরা মূলত এই ইউনিট লোডের জন্য তিনটা দেখলাম, একটা সবচেয়ে বহুল ব্যবহৃত উডেন প্যালেট, সেকেন্ডে হচ্ছে সেই উডেন স্কিডের কথা বলা হচ্ছে যেটা একই ধরনের বহু বছর ধরে ব্যবহার করে আসছে। এখন স্পেসটা কমানোর জন্য তারা স্লিপ শিটে গিয়েছে, স্লিপ শিটের মধ্যে থেকে কস্টটা অনেক কম, এবং সেখানের মধ্যে থেকে স্পেসটাও যেহেতু কম নিচ্ছে আমার ইজিলি শিপিংয়ের জন্য অনেক বেশি প্রোডাক্টগুলোকে একসাথে পাঠাতে পারছি। এখন আমরা এই তিনটাকে দেখেছি, লাস্ট যেটা ছিল সেটাকে আমরা বলেছিলাম যে আমরা যেরকম পুরান ঢাকার মধ্যে বাড়ির ফেন্সের জায়গার মধ্যে থেকে আপনার ক্ল্যাম্পের মতো দেওয়া থাকে, সেটার কথা আমরা বলেছিলাম। এইবার একটু আমরা সেটাকে দেখব। এই যে এখানে যদি একটু জুম করি তাহলেই আপনি দেখতে পারবেন যে এইখানে একটা একটা কালো টাইপের আপনার এক্সটেনশন দেওয়া আছে। এটাকে যদি আমি এইভাবে করে দেই, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে, এই দিকে দেওয়া আছে, সব জায়গাগুলোতে আপনার এই এক্সটেনশনটা দেওয়া আছে। এই এক্সটেনশনটা অথবা ধরেন এই দিকের অ্যাঙ্গেলের মতো দেওয়া আছে, তারপরে এই অ্যাঙ্গেলটা দিয়ে যে যেটাকে করছেন সেটাকেই বলা হচ্ছে যে ক্ল্যাম্পের কথা বলা হচ্ছে। ক্ল্যাম্পটা মূলত
আপনার যেই প্যাকেজিংগুলোকে আছে বা আপনার কার্টুনগুলো আছেন, কার্টুনের চারদিক থেকে তাকে এইভাবে করে একটা আইদার হতে পারে ওয়্যার, অথবা হতে পারে আপনার যে কোনো রোপ দিয়ে ওই অ্যাঙ্গেলগুলো বসিয়ে দেন। কারণ এইভাবেই, তার মানে ইউনিট লোডটা কি ছিল, একটার উপর আরেকটা লেগোর মতো বসাতে বসাতে অনেকগুলো আইটেম একসাথে আনবেন। এইটার জন্য আপনার অনেকগুলো আইটেম একসাথে আনার জন্য আপনার বেইস দরকার। বেইসের জন্য প্রথমে ব্যবহার করেছেন উডেন প্যালেট, তার উপরে ব্যবহার করেছেন স্কিড, তার উপরে ব্যবহার করেছেন হচ্ছে স্লিপ শিট। এখন বলছেন অনেকগুলো আইটেম যেহেতু ব্যবহার করছেন পড়ে যেতে পারে, এই কারণে চারদিক থেকে আপনার চারটা সাপোর্টের মতো দেওয়ার চেষ্টা করছেন, যেটা আমরা ফোর সাইডে যে সাপোর্টগুলোকে পাচ্ছি। এইটারও একটা ভিডিও আছে, এটার লিংক দেওয়া আছে, এটার আর পার্টটাকে আমরা রেখে দিলাম ওই এইটার, এখানে ভিডিওটা পাবেন, লিঙ্কটা আছে, ওটা একটু দেখে নিন যে ওরা এরকমভাবে ক্ল্যাম্প দিয়েও সেমভাবে করার চেষ্টা করে। এবং একটু খেয়াল করে দেখবেন এই জায়গাতে অন্যগুলোর নর্মাল ফোর্কলিফট যেগুলোকে ছিল, সেই ফোর্কলিফটের দাঁত ছিল, যে দাঁতটা দিয়ে আমরা যদি প্রথম দিকেই দেখতে পারি সেটার এক্সটেনশন এইটা সাধারণত সবচাইতে বেশি আসে, এই যে দাঁতের মতো যেটাকে আছে নর্মাল। বাট আপনার যখন প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার এক্সটেনশন কিন্তু পুশ অ্যান্ড পুল আসছে, যেটা স্লিপ শিটের জন্য দরকার ছিল। তারপরে আপনার এইখানে ক্ল্যাম্পের জন্য আপনার সাইড থেকে প্রেশার দিয়ে আনার চেষ্টা করে। তো এইগুলো এক্সটেনশনগুলো আপনাকে পরে কিনতে হয়। আপনার যে ডিফল্ট হিসাবে আসে সেই ফোর্কটা আসবে, বাট পুশ অ্যান্ড পুলের জন্য বা ক্ল্যাম্পের জন্য আপনার যেই এক্সটেনশনটা সেটা আপনার পরবর্তীতে আলাদা কিনে নিতে হয়। তো আমরা ইউনিট লোডের চারটা উপায় আছে, চারটা উপায়ে একটার উপর আরেকটা করে করে অনেক আইটেম আমরা একসাথে নিতে পারি। এখন যেটা এখন সবচেয়ে দুঃখের কথা শুনবেন সেটা হচ্ছে, আমাদের এই পর্যন্ত ওয়্যারহাউসে যত দিকে চিন্তা করা হয়েছে সব সময় সবাই এমফাসাইজ করেছে যে ইউনিট লোডটা আমরা শুধুই মানি হচ্ছে আমরা প্রোডাক্টটাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করব সেটার জন্যই আমার ইউনিট লোডটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কিন্তু ইউনিট লোডটা যে প্রয়োজনও পড়বে, আমি সুন্দর করে যেখানে ম্যাটেরিয়াল স্টোর করব সেই জায়গাতেও এক জায়গাতে অনেক প্রোডাক্টগুলোকে স্টোর করলে যে আমার অনেক সিগনিফিকেন্ট সেভিং হয়, গোছানো হয়, আইটেমগুলোকে অ্যাক্সেস করতে সুবিধা হয়, রিট্রিভ করতে সুবিধা হয়। আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়েই সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া হয়েছে। ম্যাটেরিয়াল স্টোরেজ যে যে আপনার একটা সাপ্লাই চেনের পারফরমেন্সটাকে বাড়াতে পারে, ম্যাটেরিয়াল স্টোরেজও যে আমার জন্য একটা মানে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এইটাও এখনো পর্যন্ত কেউ আপনার ওই অ্যাটেনশনসগুলো দেয় নাই। সব অ্যাটেনশন সমস্ত জিনিসই হচ্ছে, বলা হয় না সব উন্নয়ন ঢাকাতেই হচ্ছে, এদের সমস্ত ইনভেস্টমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্টে। ম্যাটেরিয়াল স্টোরেজে যে একটা বিশাল পরিমাণের একটা অ্যাডভান্টেজ হতে পারে সেইটাতে এখনো পর্যন্ত কেউ অ্যাটেনশন দেয় নাই। তো ম্যাটেরিয়ালের স্টোরেজের ক্ষেত্রে ওরা বলেছে যে আমরা কয়েকটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটাকে এমনভাবে স্টোর করতে হবে যেন অল্প জায়গাতে ভার্টিক্যালি গ্রো করে যেন আমার ট্রাভেলিংটা কম করা লাগে, তার মানে হাতের কাছেই আপনি পাচ্ছেন। আমরা মনে করেছিলাম, খেয়াল করে দেখবেন প্রোডাক্টটা যখন আপনি ওয়্যারহাউসের মধ্যে স্টোর করবেন, আপনাকে বলা হয়েছিল এ ক্যাটাগরির প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি বিক্রি হয়, তারপরে বি আরেকটু কম বিক্রি হয়, সি আরও কম বিক্রি হয়। তার মানে ওয়্যারহাউসে প্রোডাক্টগুলোকে যখন স্টোর করবেন তখন প্রথমে রাখবেন এ, তারপরে বি, তারপরে সি টাইপের প্রোডাক্টগুলোকে রাখতে বলা হয়েছে, যেন আপনার যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলোকে হাতের কাছে রাখবেন। সো ডিস্টেন্সটাকে বলা হয়েছে যেন আপনার এমনভাবে রাখতে হয় সো দ্যাট ইউ ডো নট হ্যাভ টু ট্রাভেল ফার। যেগুলো সবচেয়ে বেশি বিক্রি, তারপরে কম, তারপরে কম, সেই অর্ডারেই রাখতে বলা হয়েছে। এবং তারা এই উপদেশ দিয়েছে স্পেস ইউটিলাইজ করতে, আপনার যেভাবে স্পেসেসগুলো আছে বেস্ট পসিবল ওয়ে থেকে ইউজ করতে বলা হয়েছে, এমনভাবে রাখতে বলা হয়েছে যেমন প্রোডাক্ট আনলোড লোড করার সময় ইজিলি আপনি র্যাকের ভিতরে ঢুকতে পারেন, অনেক ঘুরে যেন আসা না লাগে। পুরান ঢাকাতে দেখবেন অনেক জায়গাতে তারা বাসার জায়গা ছাড়েনি, এখন আসতে গিয়ে পিছন দিক দিয়ে অনেক দূর থেকে ঘুরে আসতে হচ্ছে। সেরকম যেমন আপনার অ্যাক্সেসটা আপনার শুধুমাত্র ওয়ান ওয়ে না হয়, বোথ ওয়েজ যেন হচ্ছে। ইজিলি প্রোডাক্টটার ক্ষেত্রে স্টোর করবেন এমনভাবে যখন প্রয়োজন হবে যেন আমি ইজিলি ট্র্যাক করতে পারি যে কোথায় প্রোডাক্টটাকে আছে। এবং চুরি ওয়্যারহাউসে এইটা একটা মাশাল্লাহ খুব ভালো জিনিসই হয়। কিন্তু এই জন্যই দেখবেন হেভি এই আপনার অথবা হাই ভ্যালু ইকুইপমেন্ট যেগুলো আছেন বা গুডস, সেগুলোর ক্ষেত্রে ওরা একটা ফেন্সিং দেওয়া রাখে।
মেডিসিনের কথা বলবেন, কেমিক্যালসের কথা বলছেন, তারপরে কসমেটিক্সের কথা বলছেন, জুয়েলারি ওয়াচেসের কথা বলছেন, ওরা একটা ফেন্সিং দিয়ে রাখে, স্টোর এমন করে রাখা হয় যেন ইজিলি কেউ চাইলেই আপনি ঢুকতে পারছেন না। আর কন্টামিনেশনসটা আমরা দেখব, এমনভাবে প্রোডাক্টকে স্টোর করতে হয় যেমন ফ্লাওয়ার থেকে অনেক ধরনের পোলেন আসে, ওই পোলেনে আপনার হয়তো অ্যালার্জি না হতে পারে বাট আমার আছে। বাচ্চাদের টয়েস বিক্রি করছেন, টয়েসের মধ্যে থেকে ফ্লাওয়ারের পোলেনগুলো থাকার কারণে এই বাচ্চার অ্যাজমা যদি হয়ে থাকে, তার মানে সিরিয়াস লেভেলের আপনার অ্যালার্জি হয়ে যাবে, যেটাতে তার ব্রিদিংয়ের ক্ষেত্রেও ডিফিকাল্টি হয়ে যায়। তো সেগুলোকেও এমনভাবে রাখতে হবে যেন একটা জায়গার পণ্য অন্য জায়গাতে না আপনার যায়। তো ওরা এই 4-5টার মতো উপদেশ দিয়েছে যে এইগুলাকে একটু মেনে চলবেন। উপদেশ তো আসলে সবাই দেয়, কতটুকু মানা সম্ভব দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আমার ডাক্তার তো আমাকে বলে, মনে করবেন পৃথিবীতে খাওয়া বলে কিছুই নাই। এরপর থেকে উনি যেদিন বলেছে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে একটা জিনিসই আছে, খাওয়া, খাওয়া ছাড়া আর পৃথিবীতে কিছুই নাই। সো এই উপদেশগুলো আসলে তারা দেয়, বাট সবগুলো পালন করা কতটুকু ইজি আর ডিফিকাল্ট। যেমন ট্রাভেল কম করতে হলে আপনার ওয়্যার হাউসে কম ধরনের জিনিসপত্র রাখতে হবে, কম ধরনের জিনিসপত্র রাখলে কাস্টমারের জন্য তো স্যাটিসফ্যাকশন লেভেল কমে যাবে, সেই দিকেও একটা জ্বালা যন্ত্রণা। তো আপনাকে বলা হয়েছে যে ইজি অ্যাক্সেসের মধ্যে থেকে করতে হবে। ইজি অ্যাক্সেস হলে তো আমার ওয়্যার হাউসে অনেক বড় জায়গা লাগবে, আপনি তো সাস্টেনেবিলিটির কথা বলছেন, সো অনেকগুলো জিনিস আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। বাট তারা বলেছে যে আসলে মানতে হবে, তাই মানছি। এখন স্টোরেজে কিছু প্রিন্সিপালের কথা বলা হয়েছে, এই যে এই সমস্ত 5-6টা জিনিস কথা বলেছে তার উপর থেকেও কিছু বলা হয়েছে যে প্রোডাক্টের এই যে লাস্টেরটা বলে প্রিভেন্ট কন্টামিনেশন, মানে একটা জায়গা থেকে বিষক্রিয়া যেন অন্য প্রোডাক্টগুলোকে না হয়, এই জন্য প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা রাখতে হবে। তার প্রথম প্রিন্সিপালসের ক্ষেত্রে যেটাকে বলা হয়েছে যে কতগুলো জিনিস মেনে আপনার প্রোডাক্ট কোথায় কোথায় স্টোর করবেন সেগুলোকে মানতে হয়। প্রথম বলা হচ্ছে প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স, যেমন এই উদাহরণগুলো চলে আসে যেরকম ফ্লাওয়ারের ক্ষেত্রে, পরবর্তীতে আমরা ফ্রুটসেরটাও দেখব। ফ্লাওয়ার থেকে এক ধরনের কেমিক্যাল নির্গত হয়, যেরকম ওটাকে ইথিলিন মনে হয় বলে, আমি প্রনাউন্সিয়েশনটা হয়তো ঠিক করছি না। তো ওই টাইপের একটা গ্যাস টাইপের একটা এমিট করে, ওটার কারণে আপনার বেশ অনেক ধরনের অ্যাপেলের কথা বলছেন, ব্যানানার কথা বলছেন, সবুজ কালারের লিফি ভেজিটেবলস, এইগুলাকে তাড়াতাড়ি সে পাকিয়ে দেয়। সো আপনার যদি ফ্লাওয়ারের পাশে আপনার আশেপাশে এই ধরনের ব্রোকলি, ক্যাবেজ, গ্রিন গ্রিন আইটেমস যেগুলোকে আছেন, লিফি ভেজিটেবলস, ব্যানানাস, গ্রিন ব্যানানাস, অ্যাপেলের কথা বলছেন, যদি রাখেন, যেটা 6 দিনে পাকার কথা সেটা আপনার 2-1 দিনের মধ্যেই পেকে যাবে। সো আপনি সে রাখতে পারবেন না। ফ্লাওয়ার থেকে পোলেন যায়, পোলেনে আমার যেরকম অ্যালার্জি আছে আপনাদেরও হয়তো যাদের আছে তারা আহ, এখনো খুব কষ্টে আছেন, যাদের নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের খুব ভালো রেখেছে। যেরকম আপনার এই ফ্লাওয়ারের বা এরকম কিছু পোলেন টোলেন উঠলেই আপনি তখন নাক চুলকাতে শুরু করে, অ্যালার্জি, একটু ব্রিদিং এর ডিসকমফোর্ট মনে হয়, এই ধরনের জিনিসপত্র হচ্ছে। সো এইটার একটা ইস্যুজ হয়েছিল, যেটা আপনার সফট টয়েস যেগুলোকে বিক্রি করে, তারপরে হচ্ছে এই যে আপনার টেডি বিয়ার, এই ধরনের জিনিসপত্রই তারা এই ফ্লাওয়ারের পাশে রেখেছিল। কিছু কিছু বাচ্চাদের তখন দেখা গিয়েছে যে এমন অ্যাকিউট অ্যালার্জি হয়েছে, তখন অনেককে আবার হসপিটালে নিতে যাওয়া হয়েছে। অ্যালার্জি আবার অনেকের কম হয়, অনেকের বেশি হয়। যে আপনার হয়তো মনে আছে কোভিডের সময় বলেছিল যে ইউএসএতে অনেকের ভ্যাকসিন দেওয়ার পর এমন অ্যালার্জি হয়েছে, তাদের জিভ টিপ ফুলে টুলে গিয়ে তারা আসলে মানে লিটারালি দে পান, মানে পাস্ট অ্যাওয়ে হওয়ার মতোই তাদের অবস্থা হয়েছিল। তখন তাদের আপনার অ্যালার্জি শর্টস ইঞ্জেকশন দিয়ে আপনাকে স্টেরয়েড দিয়ে নিউট্রালাইজ করতে হয়েছে। সো আপনার এই ধরনের প্রোডাক্ট যদি হয় সেগুলোকে পাশে রাখতে পারবেন না। আপনার আমাদের দেখবেন যে অনেক ধরনের হ্যাজার্ডাস প্রোডাক্ট আছে, সেগুলোর মধ্যে অ্যাসিড আছে, কোরোসিভ জিনিসপত্র আছে, তারপরে কেমিক্যালস, ফ্লেমেবলসের মতো আছে। এরকম যেগুলো এক্সপ্লোসিভ আইটেমসগুলো আছে সেগুলো পাশাপাশি রাখতে পারবে না, সেগুলোকে আপনার কেমিক্যাল আইটেমসগুলোর জন্য আলাদা আলাদা করে রাখা লাগবে। আমরা একটু আগে ফ্লাওয়ারের কথা বলেছিলাম, ফ্রুটসের কথা বলেছিলাম, এইবার একটু দেখব, দেখেন যে ফ্লাওয়ার এবং ফ্রুটস তারা বললাম ইয়ে ভাই ভাই, এখন আওয়ামী লীগ বিএনপি একসাথে চলতে পারে না, এরকমই হচ্ছে অবস্থা। যেমন আপনার অনেকগুলো ফ্লাওয়ার থেকে ইথিলিনিন মনে হয়, হ্যাঁ যেটা প্রনাউন্সিয়েশন এটা হবে, সরি আমি ইথিলিন বলেছি, ইথিলিনিন গ্যাস যেটাকে এমিট করে, সেটার জন্য আসলে আপনার এর
এটা একটা ন্যাচারাল হরমোনের মতো কাজ করে, যেটাকে আপনার খুব তাড়াতাড়ি এই যেটা পাকিয়ে দিতে হেল্প করে। তো আপনার যদি ফ্রুটসগুলো থাকে, ব্যানানার কথা বলেন, গ্রিন টাইপের অ্যাপল, অ্যাভাকাডো আছে, তারপরে আপনার লিফি ভেজিটেবল যেগুলো আছে, এরকম লিফি ভেজিটেবল যদি থাকে তাহলে কিন্তু খুবই অল্প সময়ে আপনার এটার আর পেকে যেতে পারে। যেটা আপনার 4 দিন 5 দিন লাগার কথা সেটা হয়তো একদিনে হতে পারে। ফ্লাওয়ারের মধ্যে থেকে আপনি দেখবেন অনেক সময় ব্যবহার করা হয়, ওই যে অনেক পেস্টিসাইডস ব্যবহার করা হয়। তো এই ধরনের জিনিসপত্র যদি থাকে, আশেপাশের পোলেনের কথা আছেন, আশেপাশের যে সমস্ত প্রোডাক্টগুলো সিল করা না থাকলে সেইগুলো আপনার একেবারেই ঝামেলা করে দিবে। আরও প্রবলেম হয়ে যায় যেরকম ফ্লাওয়ার টাওয়ার থাকলে আপনার অনেক ক্ষেত্রে এই ধরনের মাইটস টাইটস যেগুলোকে আছেন সেগুলোকেও অ্যাট্রাক্ট করে। তখন আপনার যদি চকলেটস থাকে, চিপস থাকে, এইগুলোতে তখন প্রোডাক্টগুলো আপনার নষ্ট হয়ে যাবে। সো কেমিক্যাল জিনিসগুলো থেকে আলাদা রাখতে হবে। এবং ওইখানে যে স্ট্রং স্মেল আছে ফ্লাওয়ারের, আপনাদের যাদের অ্যালার্জি আছে, আমার ভালো পরিমাণের আছে এরকম, আপনার কোনো স্মেল তেল যেরকম খুব স্ট্রং অডর হলে নাক টাক বন্ধ হয়ে যায়। সো ফ্লাওয়ারের যদি এরকম একেবারে স্ট্রং অডর থাকে, এ স্মেল তেল থাকে, অনেকের জন্য ইস্যু হয়। সো ইউ হ্যাভ টু কিপ দেম অ্যাসাইড। এখন আমরা তো বলেছিলাম ফুল এবং ফল এই দুটো একসাথে রাখতে পারবো না। আবার অনেকগুলো ফলও আবার একটার সাথে আরেকটার জন্য ঝামেলা ক্রিয়েট করে। যেরকম আপনারা বলছিলাম, যেটা হাই ইথিলেনিন যে গ্যাসটা তৈরি করে, তাদের মধ্যে থেকে আবার আছেন ফ্রুটস থেকেও আসে আপনার ব্যানানা, অ্যাভাকাডো, পিচ, পিয়ার্স, টমেটো যেগুলোর কথা আছেন, এইটার সাথে আপনি গ্রিন ভেজিটেবলসগুলোকে কিন্তু আসলে রাখতে পারছেন না। ওগুলাও যদি রাখেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি পেকে যাবে এবং টেস্টটাও আপনার একটু তিতা টাইপের হয়ে যায়। যেরকম আপনারা কই মাছ খেয়ে দেখেছেন যেগুলো আপনার, আর ইয়েটার নামটা কি, বায়োফ্লক, ওভাবে যেভাবে করে সেই বায়োফ্লকের আপনার সেই কই মাছগুলোর স্মেল একটু ডিফারেন্ট থাকে, খুব একটু মানে একটা বাজে টাইপের গন্ধ আসে। এই জন্য অনেকে যখন কই মাছ কিনে তখন তারা বারবার জিজ্ঞেস করে এটা বায়োফ্লাকের কিনা। বায়োফ্লাকের গুলোর যেহেতু অ্যামোনিয়াটাকে আবার আর ওটাকে রিইউজ করে ইয়ে টিয়ে করে বিভিন্ন জিনিস দিয়ে ওটাকে রিসাইকেল করার চেষ্টা করে বা রিইউজ করার চেষ্টা করে, এই কারণেই তাদের কনসার্নটা অনেক বেশি থাকে। সো আপনার ক্ষেত্রে করা হচ্ছে যে প্রোডাক্টকে যখন স্টোর করবেন সেই ক্ষেত্রে প্রোডাক্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেরকম আপনার কেমিক্যালসগুলো ফুডের সাথে রাখতে পারবেন না, কারণ কেমিক্যালস থেকে হয়তো ব্লিচিং পাউডার হয়, ওটার যদি সিল না থাকে সেই ক্ষেত্রে খাওয়ার উপর যেতে পারে। ফ্রুটসের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি নিশ্চয়ই স্টোর করছেন 4 5 দিন 6 দিনের জন্য, পাশাপাশি যদি এরকম ফ্লাওয়ার্স রাখেন বা ফ্রুটস রাখেন যেটা ইথিলিনটাকে প্রডিউস করবে, তখন আপনার জন্য খুব সমস্যা হয়ে যাবে। আপনি ভেবেছিলেন 5 দিনে ওইটা রাইপ হবে, অলরেডি 2 দিনের মধ্যে হয়ে গিয়েছে। সো ওইগুলোকে আপনার আলাদা রাখতে হবে। সো প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা হয়েছে। আমরা এখন প্রোডাক্টের শেপ নিয়েও চিন্তা করি। আমরা যেগুলো ধরেন দেখবেন ওয়্যারহাউসে চারকোনা টাইপের যেগুলোকে আছেন বক্সগুলো, তারা একসাথে রাখার চেষ্টা করি। আর যেগুলো অড শেপের সেগুলোকে খোলা জায়গায় যেগুলো আছেন সেগুলোকে রাখার চেষ্টা করব। সো আমরা একই ধরনের জিনিসপত্র যেগুলো স্কোয়ার বক্সেসগুলো আছে, সো সেই বক্সেসগুলোকে আমরা একসাথে রাখার মূলত চেষ্টা করি। কারণ আমার জন্য সুবিধাটা হচ্ছে যে সেখানে একটার উপর আরেকটা রাখা সুবিধা, এবং একই ধরনের জিনিসপত্র একসাথে রাখলে হচ্ছে আমার যদি আইটেমগুলো নামানোর প্রয়োজন পড়ে তাহলে আমি একই ধরনের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট দিয়েই ওই সবগুলোকে নামাতে পারবো। না হলে আমার এইখানে যাওয়া লাগবে, ওইখানে যাওয়া লাগবে, ট্রাভেলিংটা অনেক বেশি হয়ে যায়। তার মানে আমরা প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্সটা দেখলাম যে যেসব প্রোডাক্ট থেকে এই ধরনের ইথিলিন গ্যাস বের হয় সেগুলোকে আলাদা রাখেন, যেগুলো ফায়ার ওয়ার্কস সেগুলোকে, আতশবাজিগুলোকে আলাদা করে রাখেন, যেগুলো কেমিক্যালস অ্যাসিড সেগুলোকে আপনি একটু আলাদা করে রাখেন। প্রোডাক্টের সাইজ এবং শেপ, যেগুলো অনেক লম্বা ধরনের প্রোডাক্ট যেরকম আপনার রডের কথা বলছেন সেগুলোকে আলাদা রাখছেন, যেগুলো স্কোয়ার শেপের প্রোডাক্ট বক্স কার্টুনগুলো আছেন সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করছেন। আমাদের প্রোডাক্টের তো এর আগে দেখলাম কিছু কিছু গ্যাস নির্গত করে, কিছু কিছু প্রোডাক্টের শেপ, আবার অনেক সময় প্রোডাক্টের দেখবেন সবগুলোকে একই টেম্পারেচারে আসলে রাখা যায় না।
কিছুগুলোকে রেফ্রিজারেটেড রাখতে হয় মাইনাসে, কিছুগুলোতে আপনার একেবারে একটু ওয়ার্ম রাখতে হয়, কিছুগুলোকে আপনার টেম্পারেচার একটু রেগুলেটেড রাখতে হয়। বিভিন্ন প্রোডাক্ট রিকোয়ার্স ডিফারেন্ট টেম্পারেচার এবং তাদেরকে আলাদাভাবে স্টোরেজ করে রাখা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার সার্টেনলি টেম্পারেচার রিকোয়ারমেন্ট প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আছে, যেগুলো কোল্ড সেন্সিটিভ প্রোডাক্টের কথা বলা হচ্ছে সেগুলোকে আপনার 10 ডিগ্রি সেলসিয়াসের এর এর নিচে রাখতে পারবেন না। কিছুটা হচ্ছে আপনার যেগুলোকে কোল্ড স্টোরেজের কথা, অ্যাপলসের কথা বলছেন, গ্রেপস। আবার সো প্রতিটার ক্ষেত্রে ইভেন আপনার আইসক্রিমও যদি রাখেন, আইসক্রিমও -27-এ রাখতে হচ্ছে। আবার আপনার অনেক সময় দেখবেন ব্রাজিল থেকে মিট এনেছেন, ফ্রোজেন মিটগুলো এনেছেন, সেগুলোর ক্ষেত্রে ফিশের কথা বলছেন, ফ্রোজেন ভেজিটেবলসের কথা বলছেন, যেগুলো ভেজিটেবল কিউবের হচ্ছে, ছোট ছোট কেটে কেটে রাখে। সো প্রতিটার জন্য আপনার একটা ডিফারেন্ট সেট অফ টেম্পারেচার রিকোয়ারমেন্ট আছে, এই জন্য সেগুলোকে আলাদাভাবে রাখতে হবে। অ্যাপেল ব্যানানার কথাও বলা হয়েছে, আলাদাভাবে রাখতে হবে। প্রতিটা প্রোডাক্টের এর কিছুটা ড্রাই এ রাখতে হয়, কিছুটা ওয়ার্মে রাখতে হয় এবং হিউমিড স্টোরেজ লাগে। সেই হিসাবে প্রোডাক্টটাকে আপনি বিভিন্ন প্রোডাক্টকে বিভিন্ন জোনে আপনি ভাগ করে রাখছেন। সেটা হতে পারে টেম্পারেচার রিকোয়ারমেন্ট, সেটা হতে পারে ওই যে আপনার প্রোডাক্টের হাই ভ্যালুর কথা বলেছেন, দাম অনেক বেশি, সেগুলোকে সিকিউরিটি কেজে রাখছেন। সো এরকমভাবে প্রোডাক্টের ভ্যারাইটি অফ দ্য প্রোডাক্টের জন্য দাম হতে পারে, সেগুলোকে টেম্পারেচার হতে পারে, সেগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে রাখছেন। এখন তার মানে আমরা দেখলাম একটা প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স, সে যদি কোনো গ্যাস ট্যাস এরকম নির্গত করে, তার থেকে পোলেন বের হয়, সেগুলোকে আলাদা আলাদা রাখেন। এবং আরেকটা দেখলাম প্রোডাক্টের সাইজ। আবার বললাম যে প্রোডাক্টের টেম্পারেচার রিকোয়ারমেন্ট হতে পারে, প্রোডাক্টের ভ্যালু হতে পারে। আবার আরেকটা দিকে দেখতে চাবো যে প্রোডাক্টের আপনার শেলফ লাইফ ব্যাপার আছে। কিছু কিছু প্রোডাক্ট খুব তাড়াতাড়ি চলে যায়, কিছু কিছু প্রোডাক্ট অনেক দেরিতে যায়। আমরা যেটাকে এই জন্য বলি, যে সমস্ত প্রোডাক্ট আপনার এক্সপায়ার করে যায় সেগুলোর জন্য আমার অলওয়েজ সেন্সিটিভ হতে হবে। যেটা আমি সবার আগে রেখেছি সেটাকে আমার সবার আগে বের করব, যেটাকে আমরা ফিফো বলি, ফার্স্ট ইন হবে ফার্স্ট আউট হয়ে যাবে। সো প্রোডাক্ট অনেকটার শেলফ লাইফ যেগুলো আছেন সেগুলোর ডেট রোটেট করার চেষ্টা করবেন আপনার এবং একসাথেই সেগুলোকে রাখবেন। আমরা প্রায়শই রাখি, দেখবেন আগোরাতে যান, যেটা আজকে শেলফ লাইফ শেষ হয়ে যাবে সেগুলোকে সামনের র্যাকে রেখেছে, কালকেরটাকে তার পিছে, তারপরেরটা আরও পিছে। বাট যতই রাখুক, আমি আপনি কেনার সময় কিন্তু সবচেয়ে পিছে টাইপের কিনি, কিন্তু ওয়্যারহাউসের ক্ষেত্রেও আপনার প্রোডাক্টগুলোকে, আপনার যেগুলোকে শেলফ লাইফের ব্যাপার বলা আছে, যেগুলোকে খুব ইজিলি তারা খুব অল্প সময়ের মধ্যে থেকেই সেগুলোকে এক্সপায়ার হয়ে যাবে, সেগুলোর জন্য আমরা আলাদা করে রাখার চেষ্টা করব। আমরা ফিফো লিফোকে বলেছিলাম, যেমন ধরেন ফর এন এক্সাম্পল ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেটা কোনগুলোতে আমরা ফলো করার চেষ্টা করি, যেটা হচ্ছে ড্রাইভ থ্রু। ড্রাইভ থ্রুতে একদিক থেকে প্রোডাক্টটাকে রাখবেন, রাখলে এই আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে স্যাটারডে, স্যাটারডের প্রোডাক্ট আজকে, সরি এটা দিতে লেখা যাচ্ছে না, হ্যাঁ স্যাটারডে প্রোডাক্ট আজকে, সানডের প্রোডাক্ট তারপরে মানডে, তারপরে টিউসডে, ওয়েনসডে, এইভাবে করে করে রাখবেন। সো যখনই রাখছেন, তার মানে স্যাটারডের প্রোডাক্টটা আমি এইভাবে করে প্রোডাক্টটাকে এখানে এ আপনার রেখে যাচ্ছি রিট্রিভ করার জন্য। আমি এই পাশ থেকে ঢুকে ইজিলি, তার মানে ফার্স্ট ইন যেটাকে ঢুকছে, যেটা ফার্স্ট ইন কবে ঢুকেছিল সেই স্যাটারডে, আউটও হচ্ছে ফার্স্ট আউটে, যেগুলো আমার শেলফ লাইফ খুবই ইয়ে, সেগুলোকে আপনি এইভাবে করে 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 রাখার চেষ্টা করছেন, যে ড্রাইভ ইন ড্রাইভ থ্রু এর মধ্যে ড্রাইভ থ্রু রাখছেন, যেগুলোর শেলফ লাইফ খুবই লিমিটেড, এক্সপায়ারের চান্সেস খুব থাকে। আর ড্রাইভ ইনটা মূলত রাখার চেষ্টা করছেন যেগুলো ধরেন হতে পারে ব্লিচিং পাউডার, যেটা আপনার চিনি টিনি এগুলো আছেন, যেটার শেলফ লাইফ মার্শাল্লাহ 3-4 বছরের মতো আছে। সো সেই জিনিসগুলোকে স্টোরটাকে ডিজাইন করতে হবে যেগুলোকে। সো আমাদের অপশনসগুলো একটা দেখলাম, প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স দেখেছি, প্রোডাক্টের এর সাইজের কনফিগারেশনের কথা বলা হয়েছে, আরেকটা দেখেছি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কিছু ভ্যারাইটি জোনের ব্যাপার আছে, টেম্পারেচারের কথা বলেছে, হতে পারে সিকিউরিটি বেসিসগুলোকে আলাদা আলাদা করে দেখছেন। লাস্টলি যেটাকে দেখেছেন শেলফ লাইফ বেসিস করে, প্রোডাক্টটাকে ফিফো লিফো কনসেপ্টগুলো থেকেই আমার ফিফোটাই বেছে নেওয়া লাগবে, কারণ প্রোডাক্টের একটা স্বল্পকালীন শেলফ লাইফের একটা ব্যবস্থা আছে। সো এইটা হচ্ছে আমাদের স্টোরেজের এই প্রিন্সিপালসগুলো বলা হয়েছে। এরপরে আমাদের আসবে, আমরা এখানে একটা ব্রেক নিই, নিয়ে আমরা একটু ফেরত আসি। আমাদের এটা আর
আর খুব একটা বেশি বড় না, এখানের মধ্যে জাস্ট 6টা আমরা ডিসকাস করব, আমাদের খুব একটা বেশি পরে আর সময় লাগবে না। সো উই ক্যান টেক এ ব্রেক ফর কতক্ষণ, নামাজের টাইমটা হয়েছে যেহেতু